সো আমাদের আহ, গত ক্লাসে আমরা ইররের ডিসকাশন করতেছিলাম যে ইররের তিনটা টার্ম আমরা দেখে আসছিলাম। একটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ইরর, আর একটা হচ্ছে রিলেটিভ ইরর, আর একটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ইরর। তো অ্যাবসলিউট ইরর, রিলেটিভ ইরর এবং পার্সেন্টেজ অফ ইররের ইকুয়েশনগুলো আমরা এভাবেও দেখতে পারি। অ্যাকচুয়ালি যে অ্যাবসলিউট ইরর যেটা আছে সেটা আসলে পরম মান দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এটা পজিটিভ বা নেগেটিভ হোক, এটাকে একটা মডুলাস ভ্যালু দিয়ে, প্র্যাকটিক্যালি একটা মডুলাস ভ্যালু দিয়ে এটাকে প্রকাশ করা হয় যাতে অলওয়েজ এটার পজিটিভ মান পাওয়া যায়। সো ট্রু ভ্যালু মাইনাস ক্যালকুলেট ভ্যালু অথবা ক্যালকুলেট ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, যে কোনোটাই সূত্র হিসেবে ব্যবহার করা যায় যদি আমরা একটা মডুলাস দিয়ে দেই এটার পর দুই পাশে। উত্তর হয় পজিটিভ আসবে, না হয় নেগেটিভ আসবে। সো ইররে পজিটিভ বা নেগেটিভ ব্যাপার না, ইররের মানটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের যাচাই করার বিষয়। সো এইখানে অ্যাবসলিউট ইররের সংজ্ঞা দেওয়া হয়েছে ক্যালকুলেট ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। রিলেটিভ ইরর যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ইররকে ট্রু ভ্যালুটা দিয়ে ভাগ করলে বা অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে ভাগ করলে যেই ভগ্নাংশটা পাওয়া যাবে সেটা। আর পার্সেন্টেজ ইরর হচ্ছে গিয়ে রিলেটিভ ইররকে 100 দিয়ে গুণ করলে যেই মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে 100%-এর ভিতর ইরর। এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছোট, সেটা হচ্ছে গিয়ে কোন একটা ক্যালকুলেশন করার পরে ট্রু ভ্যালু পাওয়া উচিত ছিল হচ্ছে গিয়ে 5, বাট দ্য ক্যালকুলেটেড ভ্যালু ইজ 4, কিন্তু ক্যালকুলেশন করার পরে 4 পাওয়া গেছে। বের করতে বলা হয়েছে যে অ্যাবসলিউট এরর কত হবে, রিলেটিভ এরর কত হবে এবং পার্সেন্টেজ এরর কত হবে। সো আমরা ক্যালকুলেটেড ভ্যালু থেকে ট্রু ভ্যালু বাদ দিলাম, বাদ দিলে পেলাম হচ্ছে গিয়ে -1। যদি এটার মডুলাস নেই তাহলে এটা 1 হবে। এরপরে হচ্ছে গিয়ে রিলেটিভ এরর। রিলেটিভ এরর হচ্ছে গিয়ে এই বিয়োগফলটা ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। আমাদের ট্রু ভ্যালু হচ্ছে গিয়ে 5, এজন্য আমরা 1 কে 5 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে গিয়ে 0.2। তো এটা হচ্ছে গিয়ে আমাদের রিলেটিভ এরর। 1 এর আগে একটা মাইনাস আছে, এজন্য 0.2 এর আগেও একটা মাইনাস দেওয়া আছে। আরেকটা হচ্ছে কি পার্সেন্টেজ অফ এরর। এই রিলেটিভ এররটাকে 100% দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি পার্সেন্টেজ এরর। 0.2 কে 100 দিয়ে গুণ করলে 20 পাওয়া যাবে। তো এখানে এররের পরিমাণ হচ্ছে কি 20%। এখন একটা এররকে আসলে বা একটা মানকে কতখানি সেটা অ্যাকুরেট, সেটার জন্য অ্যাবসলিউট কিংবা রিলেটিভ মানটার চেয়ে পার্সেন্টেজের ভ্যালুটা প্রকাশ করলে আসলে বোঝা যায় যে এটা এররটা কতখানি বড় ছিল। এবং এখানে যদি আমাদেরকে বলা হয় যে এররের পরিমাণ মাত্র 1, তখন আমরা বলবো যে এটার এমন কি। তো যখন আমরা পার্সেন্টেজে প্রকাশ করলাম, অর্থাৎ ট্রু ভ্যালুর সাথে কম্প্যারিজনে যখন এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলাম, তখন দেখা গেল যে এটা আসলে 20%। 20% মানে বেশ বড় একটা এরর। প্রতি 100 ভাগের ভিতরে 20 ভাগ এখানে এরর পাওয়া গেছে। সো পার্সেন্টেজ এরর বা রিলেটিভ এরর যেটা, সেটা আসলে আমাদেরকে একটা টোটাল আইডিয়া দেয় যে জিনিসটা কতখানি অ্যাকুরেট ছিল বা কতখানি সেটা মূল ভ্যালু থেকে সরে গেছে। যেমন 1 লক্ষ টাকার ভিতরে কেউ যদি 99,000 টাকা হিসাব করে পায়, আর 1,000 টাকা যদি সেখানে কম থাকে, তাহলে কত পার্সেন্ট এরর হবে কেউ বলতে পারেন? আমার প্রশ্ন কি বোঝা গেছে? 1% স্যার। 1%? আর কেউ কিছু বলবেন? কয়জন আছে ক্লাসে? আবার বলেন। 1% স্যার। হুম,
1% স্যার। 1%? হ্যাঁ, অ্যাকচুয়াল উত্তর হচ্ছে গিয়ে 1%। সো এমনিতে দেখা যাচ্ছে যে 1000 টাকা যদি হিসাবে আমরা ধরি যে 1000 টাকা লস হয়ে গেছে, তাহলে ব্যাপারটা আমাদের কাছে বড় মনে হবে। কিন্তু যদি পার্সেন্টেজের সাপেক্ষে আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে যে প্রতি 100 টাকায় আসলে 1 টাকার কম হয়ে গেছে। এখন এরকম যদি হয় যে একটা 5 মিলিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু, হ্যাঁ 5 মিলিমিটার খুব ছোট একটা জিনিস, যেটা স্কেলের মধ্যে অল্প কয়েকটা ছোট ছোট ঘর মিলে 5 মিলিমিটার হয়। এখানে যদি 5 মিলিমিটার না নিয়ে 5.5 মিলিমিটার নেওয়া হয়, কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে যদি 5.5 হয়ে যায়, তাহলে সেখানে কতটুকু এরর হবে? স্যার বুঝি না, আবার একটু বলুন। একটা বস্তুর দৈর্ঘ্য অ্যাকচুয়ালি হচ্ছে 5 মিলিমিটার, কিন্তু মাপার সময় আমরা ভুল করলাম, ভুল করে এটার মাপ নিলাম 5.5 মিলিমিটার। তাহলে এখানে কতটুকু এরর হইল? পার্সেন্টেজ এরর কতখানি? টেন পার্সেন্ট স্যার। 10%। আর কেউ কিছু বলবেন? স্যার 20% হবে মনে হয়। 20? জি স্যার। 5.5 বিয়োগ 5 ডিভাইডেড বাই 5 কত আসে? 0.5 ডিভাইডেড বাই 5, 0.5 ডিভাইডেড বাই 5 মানে 0.1, 0.1 কে 100 দিয়ে গুণ করলে পাওয়া যায় 10। সেখানে পার্সেন্টেজ এরর হচ্ছে গিয়ে 10%। জি স্যার 10। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়ালো যে 1 লক্ষ টাকার মধ্যে 1000-এর গন্ডগোল হইলে সেখানে এরর হয়েছে মাত্র 1%। আর 5 মিলিমিটারের একটা বস্তু আমরা মাপতে সামান্য একটু ভুল করছি, 5.5 হিসেবে মাপছি, সেখানে এরর হয়ে গেছে 10%। তো যে কোনো ক্ষেত্রে আসলে কতখানি ডিফারেন্স হচ্ছে, এখানে আসলে গন্ডগোল কতখানি, কি পরিমাণ গন্ডগোল আছে, সেটা হিসাব করতে হয় পার্সেন্টেজের হিসাবে। তাহলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে ঘটনাটা কোন দিকে মোড় নিবে। আমার আইডিয়াটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। সো এই 5.5 এর বস্তুটা যদি 5 মিলিমিটার বস্তু যদি 5.5 মেপে এরপরে যদি আপনি ডিজাইন করা শুরু করেন, প্রত্যেকটা জায়গায় 10% এরর রিফ্লেক্ট হয়ে আপনার পুরো সিস্টেমটা ফেল করবে। আর 1 লক্ষ টাকায় 99,000 টাকা যদি হিসাবে আসে, ওইটা দিয়ে যদি হিসাব করেন, প্রত্যেক জায়গায় ছোট ছোট একটা রিফ্লেকশন হবে, পুরো ব্যাপারটা মিলে খুব বড় কোনো ইম্প্যাক্ট হবে না। সো যে কোনো জিনিসের ভিতরে যখন ভুল হয়, তখন সেই ভুলটা ঠিক রিলেটিভলি কতখানি ভুল, সেটা রিলেটিভ হিসেবে মেজার করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে কি একটা বাস্তবতার সাথে মিল রেখে বিভিন্ন জায়গায় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। জীবনের হিসাব নিকাশ মিলাইতে যদি কখনো হিসাব করেন, তাহলে পার্সেন্টেজ হিসাব করবেন। এখন আরেকটা অ্যান্সার আমরা একটু দেখি, ম্যাথ একটু দেখি। সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্সে দুইটা আইডিয়া খুব প্রচলিত, একটা হচ্ছে গিয়ে চপিং আর একটা হচ্ছে গিয়ে রাউন্ডিং। এই দুইটা আইডিয়ার উপর বেস করে একটা ম্যাথ এখানে দেওয়া হয়েছে। সেই ম্যাথটা হচ্ছে যে ইউজ এক্সাক্ট ভ্যালু, chopping value, rounding value to evaluate the following ফাংশন। একটা ফাংশন দেওয়া আছে আমাদের fx, সেই ফাংশনটা হচ্ছে x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2.2। এই ফাংশনটায় x সমান সমান 2.41 বসাইতে হবে। আচ্ছা, এটা ইজি। x এর জায়গায় যত জায়গায় x আছে সব জায়গায় 2.41 বসায় আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার আগে
ক্যালকুলেশনটা তিন ভাবে করতে হবে। এক নম্বর হচ্ছে কি এক্সাক্ট ক্যালকুলেশন করতে হবে, দুই নম্বর হচ্ছে কি চপিং ক্যালকুলেট করতে হবে, আর একটা হচ্ছে কি রাউন্ডেড ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এরপরের লাইনটা একটু দেখি, চপিং আর রাউন্ডিং এর ইয়েটা কি। ফর চপিং এন্ড রাউন্ডিং অ্যাপ্লাই 3-digit অ্যারিথমেটিক। চপিং আর রাউন্ডিং যখন আমরা করব তখন 3টা ডিজিট নিয়ে হিসাব নিকাশ করব। আচ্ছা, তারপরে বলতেছে কম্পিউট দ্য রিলেটিভ এরর, যে এই হিসাবগুলো করার পরে তারপরে ইরর বের করতে হবে। ইরর বলতে আমরা জানি যে অ্যাবসলিউট ইরর মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি কত পাওয়ার কথা, আর চপিং করার পরে কত পাইছি বা রাউন্ডিং করার পরে কত পাইছি সেটাকে আবার অ্যাকচুয়াল দিয়ে ভাগ করলে রিলেটিভ ইরর পাওয়া যাবে। To decrease their values, try to carry out the same calculation for the same polynomial but written in a different form. এই লাইনটা পরে আসতেছে, আগে আমরা শুরুর কাজটা করি। শুরুতে যেটা বলছে সেটা হচ্ছে যে তিন ভাবে এই ফাংশনটার মান ক্যালকুলেট করতে বলছে, এক্সাক্ট, চপিং আর রাউন্ডিং। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে এই টেবিলটা করা হয়েছে, এই টেবিলটাকে আমরা একবার এক্সাক্টের জন্য ক্যালকুলেট করব। এক্সাক্টে এক্স এর প্রকৃত ভ্যালুটা নেওয়া হয়েছে, x সমান সমান 2.41। ওকে, এখানে আমাদের যে মানগুলা লাগবে সেটা হচ্ছে গিয়ে x এর মানটা লাগবে, আচ্ছা, তারপরে x স্কয়ার লাগবে। সো আমরা x কে এক্স্যাক্টলি স্কয়ার করলাম, 2.41 কে এক্স্যাক্টলি স্কয়ার করলে 5.8081 পাওয়া যাবে। তারপরে আমরা x কিউব মানটা বের করলাম, x কিউব মানটা বের করলে এরকম একটা মান পাওয়া যাবে। তারপর 4x স্কয়ার বের করলাম, x স্কয়ারের এই মানটাকে 4 দিয়ে গুণ করলে এরকম একটা মান পাওয়া যাবে। আর 2x আমাদের লাগবে, সেই 2x এর জন্য x কে 2 দিয়ে গুণ করে এরকম একটা মান পাবো। এখন এই সব কয়টা মান একটু যোগ বিয়োগ করতে হবে, x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 2.2, এটা এখানে করা হয়েছে। এই মানগুলো এখানে যোগ বিয়োগ করা হয়েছে, এক্স্যাক্টলি যা পাওয়া গেছে ক্যালকুলেটরে গুণ যোগ বিয়োগ করে, তাহলে আমাদের এক্সাক্ট ভ্যালু হচ্ছে কি এইটা। ওকে, এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট হয়ে গেল। স্যার একটা বিষয় এখানে যে সিস্টেমটা দেখতেছি আমি যতটুকু মানে আমি জানতাম যেটা আর কি বা ইউজ করি, আমি যখন এক্সেল নরমালি আমরা রাউন্ডিং এর সূত্র ইউজ করি তখন দেখা যায় যে দশমিকের পরে কোনো সংখ্যা থাকলে সেটাকে সে রাউন্ড ফিগার করে দেয় আর কি, বাট আমরা এখানে যখন তো রাউন্ডিং এ আসে নাই, আমরা এক্সাক্টে আসি, ঠিক যা পাবো তাই নিব। জি আসতেছি, রাউন্ডিং এ আসতেছি। স্যার এখানে কি 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 আছে এটা কিভাবে স্যার, এটা কি কোনো সূত্র? জি, বুঝি নাই। তো যোগ বিয়োগটা যে করলাম আমরা এখানে, মানে এটা কি কোনো সূত্র মানে? এই যে এখানে যে fx এর মান দেয়া আছে না, জি ওইভাবে। ওখানে বসাইছি, x কিউবের মান বসাইলাম, এই যে মান কত নেই? 13.99, 4x স্কয়ারের মান বসাইলাম, জি স্যার বুঝছি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার যেটা করতে বলছে, এবার বলছে চপিং করতে। আচ্ছা, 3 ডিজিট চপিং করব। 3 ডিজিট চপিং মানে টোটাল 3টা সংখ্যা করে নিব। চপের মূল ইয়া হচ্ছে যে যে সংখ্যা আছে সেটাই রাখতে হবে, 3 ডিজিটের ভিতরে যা আছে তাই নিতে হবে, ওই সংখ্যার ভিতরে কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে গিয়ে চপিং এর মূলনীতি। সোজা কথায় কেটে ফেলবো, 3 ডিজিট যাওয়ার পরে যা আছে ওইটুকু নিয়ে মুঠা করে নিয়ে আসবো। সো এটা 2.41, এটা 3 ডিজিটই আছে, এটাই কিছু করতে হবে না। এক্স স্কয়ার যেটা সেটা 5 পয়েন্ট, দেখেন আসল ভ্যালু হচ্ছে কি 5.8081, কিন্তু 3 ডিজিটের যদি আমরা চপ করে ফেলি, কেটে ফেলি, তাহলে 5.80 এখানে এসে আমাদের থেমে যাইতে হবে। তারপর এক্স কিউবে 3 ডিজিট পর্যন্ত যদি চপ করি তাহলে 13.9, এই 3টা ডিজিট নিয়ে তারপরে থেমে যাইতে হবে। আগে পরে কি আছে দেখার কোনো দরকার নাই। একইভাবে 23.23, এখানে 23.2 তে এসে থামতে হবে, 4.82 তে এসে থামতে হবে। ঠিক 3 ডিজিটে গিয়ে চপ করে ফেলছি। চপ করার পর এই ভ্যালুগুলোকে নিছি আমরা, এক্স কিউবের জায়গায় এই যে 13.9 যে পাওয়া গেছে সেটা নিলাম,
4x স্কয়ারের জায়গায় 23.2 এটাকে নিলাম, 2x এর জায়গায় এটা নিলাম, 2.2 তো একটা সংখ্যা, এটা কনস্ট্যান্ট, এটা যা আছে এটাকে নেওয়ার পরে এটা যোগ বিয়োগ করলে ক্যালকুলেটরে হিসাব করলে আপনারা এই মানটা পেয়ে যাবেন 6.68 মাইনাস। আর রাউন্ডিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট হচ্ছে 3 ডিজিট রাউন্ড করতে হলে চতুর্থ ডিজিটটার দিকে খেয়াল করতে হবে। চতুর্থ ডিজিটটা যদি 5 বা তার চেয়ে বেশি হয়, দশমিকের পরের কথা বলতেছি, দশমিকের পরের যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলোর ভিতরে কোনো একটা ডিজিট যদি 5 বা তার বেশি হয়, তাহলে রাউন্ডিং করার সময় আগের সংখ্যাটাকে 1 বাড়ায় নিতে হয়। আর যদি ওই সংখ্যাটা 5 বা 5-এর চেয়ে ছোট হয়, এক্স্যাক্টলি 5-এর চেয়ে ছোট হয়, তাহলে সংখ্যাটা যা থাকে তাই নিতে হবে। ওকে, সো আমাদের 2.41 এটা আসলে 3 ডিজিটই আছে, এরপরে আর কিছু নাই, এর জন্য এটাই থাকবে। x স্কয়ারের মান যেটা, এটা অ্যাকচুয়াল মান হচ্ছে গিয়ে 5.8081। 3 ডিজিট পর্যন্ত যদি রাখতে চাই তাহলে 5.8 এর পরে এই ডিজিটটা নিতে হবে 0, কিন্তু 0-এর পরে একটা 8 আছে, কারণ এটাকে এক ঘর বাড়ায় নিতে হবে, 5.81 নিতে হবে এটাকে। 13.99 যেটা, সেটা 3 ডিজিট রাখতে হলে 13.9 এ এসে থেমে যাইতে হইতো, কিন্তু তারপরের ডিজিটটা আবার 9, তো এটাকে এক বাড়াইতে হবে। এটাকে এক বাড়াইলে আসলে 0.9 রাখা যাবে না, 13.9 এর জায়গায় এটাকে 14 করে ফেলতে হবে। 3.2 পরের ডিজিটটা 3, পরের ডিজিটটা 3 হওয়া, এই 2 এর আর কোনো পরিবর্তন হবে না। 4.82, এটা তিনটাই ডিজিট আছে, এটা নিয়ে কোনো চিন্তার দরকার নাই। এখানে x কিউবের মান হচ্ছে গিয়ে 14, 4x স্কয়ারের মান হবে এবার 23.23, তারপর 23.2, তারপরে 4.82, তারপর 2. এই মানগুলো একসাথে নেওয়ার পরে যোগ বিয়োগ করলে আমরা -6.58 পাবো। তো আমাদের এই যে ভ্যালুটা, প্রথম ভ্যালুটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এক্সাক্ট ভ্যালু। দ্বিতীয় যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে চপড ভ্যালু, আর তৃতীয় যে ভ্যালুটা পাওয়া গেছে সেটা হচ্ছে গিয়ে রাউন্ডেড ভ্যালু। এবার এরর ক্যালকুলেশন করার পালা। সো আমাদের এরর হচ্ছে গিয়ে দুইটার এরর পাওয়া যাবে, একটা হচ্ছে গিয়ে চপিং করে কি কতখানি এরর পাইছি, আর একটা হচ্ছে গিয়ে রাউন্ডিং করার ফলে কতখানি এরর পাইছি। তো চপিং এর বেলায় যে এরর, রাউন্ডিং এর লাগে শুধু কি পয়েন্টের পরে 9 হলে হবে? হ্যাঁ পয়েন্টের পরে 9 হলে স্যার ওটা রাউন্ড হবে, নতুবা ওরকমই থেকে যাবে। কোনটার কথা বলতেছেন? এই 13.9 এটার কথা বলতেছেন? জি স্যার, ওটা রাউন্ড লেখছেন 14, 4.8 তো 5 লেখা যাবে না তাহলে? নাকি 8 হইলে 4.92 হইলে পরে ওটা 5 লেখা যাইতো রাউন্ডে? 5, এখানে 13 আছে, 13.9 সো 3 ঘর যদি নিতে হয় 13.9 রাখতে হইতো। এখন 13.9 তো আর রাখা যাচ্ছে না, কারণ তারপরে আবার আরেকটা 9 আছে। এটা যদি 8 হইতো তাহলে এটাকে বাড়ায় 9 লিখতাম, এখন এটা তো 9, সো এটাকে বাড়ায় 10 লিখতে হবে। 13.10 তো আর লিখবো না, 13.10 মানে আসলে 14, কারণ এই 13.9টাকে 14 লেখা হয়েছে, কারণ 13.9 এর পরে আরেকটা 9 আছে। লজিকটা কি বোঝা গেছে? আর আরেকটা কথা কি বলছিলেন যে পরের সংখ্যাটা যদি 5-এর ছোট হয় তাহলে কি এক বাড়াইতে হবে? না, তখন যা আছে তাই রাখতে হবে। যেমন এই যে এখানে 23.23 আছে, এখানে 3 হচ্ছে 5-এর চেয়ে ছোট, এই কারণে 23.2 রাখা হয়েছে, এটাকে আর 3 করা হয়নি। স্যার আমি আসলে যেটা জানতাম সেটা হচ্ছে আমার একটু কনফিউশন ছিল আর কি, যে আমি আগে মূলত জানতাম হচ্ছে রাউন্ডিং করলে পয়েন্টের পরে যেটা দশমিক থাকে সেটাকে সে 0 করে ফেলে, আর এখানে যেটা রাউন্ডিং ফলো, যে ফর্মুলাটা ফলো করছে সেটাকে আমি মূলত চপিং হিসেবে জানতাম আর কি। না, এখানে চপিং করা হয়েছে, এই দ্বিতীয় লাইনের সবগুলা ভ্যালুকে চপ করা হয়েছে, আর এখানে যা আছে সবাইকে রাউন্ড করা হয়েছে।
এক্সেলে করলেও এরকমই পাওয়া যাবে। যদি এক ঘর পর্যন্ত চপিং করা হয় দশমিকের পরে, তাহলে এরকমই পাওয়া যাবে। আরেকটা বিষয় স্যার, একটা কনফিউশন ছিল। এই যে আমরা এখানে যেমন থার্ড ডিজিট রাউন্ডিং এর ক্ষেত্রে 14 লিখছি, মানে আমার একটা জেনারেল কনফিউশন আর কি। আমরা যখন 13.10 মানে 13.90 আর 13 শুধু 9, ডিফারেন্স তো নাই। না, মানে দশমিকের পর স্যার আমরা যদি মনে করেন আমরা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করি, যেমন 99। 13.90 আর 13.9 এদের মধ্যে কোনো পার্থক্য নাই, এরা দুইজন একই সংখ্যা। জি, কিন্তু এখানে 13.99 আছে, সো এই 99, 100 হয়ে গেলে একবারে 100 হয়ে গেলে তো এটা 13 না থেকে 14 হয়ে যাবে। 14 হয়ে যাবে। জি, আচ্ছা, তো আমরা সামনে আগাই। তাহলে ইরর বের করতে হবে। ইররের সূত্র আগের মতোই আছে। একবার চপের জন্য ইরর বের করতে হবে। চপের জন্য ইরর বের করতে হলে সূত্র আগেরটাই আমাদের, এই যে ইররের সূত্র ক্যালকুলেটেড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, এই যে সূত্রটা আছে আমাদের, সেই সূত্র ইররের জন্য। তো চপিং এর জন্য ট্রু ভ্যালু আর ক্যালকুলেটেড ভ্যালু, এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সাক্ট ভ্যালু, আর এটা হচ্ছে গিয়ে ট্রু ভ্যালু। তারপরে এটাকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করা হয়েছে, কারণ রিলেটিভ এরর বের করব। রিলেটিভ এররের সূত্র হচ্ছে গিয়ে ক্যালকুলেটেড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। সো এটা করার পরে এই ভাগ জাস্ট বিয়োগ করতে হবে। যেহেতু নেগেটিভ পাওয়া গেছে, সেহেতু একটা হচ্ছে গিয়ে নেগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ মিলে আবার এটা পজিটিভ হয়ে গেছে। ওভারঅল রিলেটিভ এরর এই সংখ্যাটা পাওয়া যাবে চপিং এই, হ্যাঁ চপিং এর বেলায় 0.0098, আর রাউন্ডিং এর বেলায় অ্যাকচুয়াল ভ্যালু বিয়োগ হচ্ছে গিয়ে আমাদের রাউন্ডেড ভ্যালু হচ্ছে 6.58। এটা বিয়োগ করার পরে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করলে যেই মানটা পাওয়া যাবে সেই মানটা হচ্ছে গিয়ে রিলেটিভ এরর রাউন্ডিং এর জন্য। তো চপিং এর জন্য একটা এরর আছে, রিলেটিভ এর জন্য একটা এরর আছে, এই রাউন্ডিং এর জন্য একটা এরর আছে। দুইটা এরর পাওয়া গেল। এই দুইটা এরর আমাদেরকে ম্যাথমেটিক্যালি বের করতে বলছে এই লাইনে, কম্পিউট দ্য রিলেটিভ এরর। তো আমরা রিলেটিভ এরর বের করে ফেলছি। এরপরে বলছে যে এই যে এরর গুলো পাওয়া গেছে, এই এরর গুলার মানকে কোনোভাবে কমানো যায় কিনা। To decrease their values, try to carry out the same calculation for the same polynomial but written in a different form. এই ইকুয়েশনটা যেটা দেয়া আছে, সেই ইকুয়েশনটাকেই অন্য কোনো ফর্মে এটাকে একটু ঘুরায় পেঁচায় অন্য কোনো ভাবে লেখা যায় কিনা, যাতে এই এররটা কম আসে। কিছু কিছু ম্যাথমেটিক্যাল স্টেপ আছে, যে ম্যাথমেটিক্যাল স্টেপ গুলো ফলো করলে ফাংশন গুলাকে ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করা যায়। ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করলে এরর আসলে একটু মডিফাইড হইতে পারে। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ফাংশনটা একটু আমরা লিখি। ফাংশনটা হচ্ছে গিয়ে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2.2। আচ্ছা, মাইনাস 2.2টাকে আগের মতোই রাখলাম, এটাতে কিছু করব না, এটা কনস্ট্যান্ট। এটা ইরোরে সবসময় একই রকম প্রভাব ফেলবে। এই তিনজনকে নিয়ে যদি হিসাব করি, তাহলে তিনজনের ভিতরে এক্স আছে, সেই এক্সটাকে কমন নিয়ে নিলাম। কমন নিলে কি কি থাকবে? এক্স স্কোয়ার থাকবে, মাইনাস 4x থাকবে, আর থাকবে হচ্ছে প্লাস 2, রাইট?
সো এই ফাংশনটাকে এইভাবে লেখা যায়। আরেকটু সামনে আগাই, সেটা হচ্ছে গিয়ে এক্সটাকে ঠিক রাখলাম, এই ভিতরে এটা আবার কনস্ট্যান্ট, টুটা আবার কনস্ট্যান্ট। সেই টুটাকে যদি আলাদা রাখি, এই দুইজনকে নিয়ে আবার একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে যে ভিতরে শুধু এতটুকু নিয়ে কাজ করব। টুটা আগের মতোই আছে, একটা অন্য ব্র্যাকেট দিলাম 2 এর জন্য। এই সামনের এক্সটাও নিজের মতোই আছে, বাইরের -2.2টাও তার মতোই আছে। এক্স স্কোয়ার মাইনাস 4x, এই দুইজনের মধ্যে এক্স কমন আছে। সো দুইজনের ভিতর থেকে এক্স যদি কমন নিয়ে নেই, তাহলে আমরা পাবো এক্স ইন্টু এক্স মাইনাস 4। আমাদের যে ওভারঅল ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, পুরো ফর্মটা এরকমও হইতে পারে, সেটাই এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এক্স এক্স ইন্টু এক্স মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2.2। আচ্ছা, এইভাবে ফাংশনটা লেখার পরে এবার যদি বলে যে এইবার চপড ভ্যালু কত হবে, সেটা ক্যালকুলেট করো। চপিং এর জন্য এবার ভ্যালু হবে এক্স এর মান কিন্তু 2.41 বসাইলাম এক্স এর জায়গায়, আবার পরে একটা এক্স আছে সেটাই 2.41 বসাইলাম, আবার একটা এক্স আছে সেটাই 2.41 বসাইলাম, -4 প্লাস 2 মাইনাস 2.2। সোজা কথা এখন এক্স এর সবকটা মান বসায় তারপরে যদি আমরা যোগ বিয়োগ বা গুণগুলা কমপ্লিট করি, তাহলে আমরা পাবো -6.61। এবং রাউন্ডিং এর ক্ষেত্রেও যদি আমরা এটা বসাই, তাহলে আমরা যেটা পাবো সেম ভ্যালু পাবো, কারণ এক্স এর মান কিন্তু 2.41ই আছে এবং দশমিকের আমাদের টোটাল 3 ডিজিট পর্যন্ত যদি আমরা রাখি, তাহলে এখানে সবসময় একই রেজাল্ট পাওয়া যাবে। সো বোথ কেসেই আসলে যদি রিলেটিভ এরর ক্যালকুলেট করি, অ্যাকচুয়াল এরর কিন্তু আগেরটাই আছে, অর্থাৎ যে প্রথমে শুরুতে যেটা আমরা ক্যালকুলেট করছিলাম -6.614879, সেখান থেকে এই মানটা বাদ দিলে এখন হচ্ছে কি এররের মান পাওয়া গেছে 0.00073। দশমিকের পরে 3টা শূন্য, তারপরে হচ্ছে কি 73। আর এমনিতে যখন আমরা কিউব ক্যালকুলেট করছিলাম, স্কোয়ার ক্যালকুলেট করছিলাম, এরপরে যখন এরর ক্যালকুলেট করছিলাম, তখন আমাদের এরর ছিল 0.0052.0098। সো এখন আসলে দশমিকের পরে 3টা শূন্য, তার মানে এররের পরিমাণ কমে গেছে। ফাংশন কিন্তু আগেরটাই আছে, এররের পরিমাণ কমে গেছে। মেইনলি এখানে আসলে যে কারসাজিটা করা হয়েছে, সেই কারসাজিটা হচ্ছে যে এই বড় ফাংশনটা যখন নেওয়া হয়েছিল, তখন সেখানের ভিতরে এক্স কিউব মানে 3টা এক্স গুণ, তারপরে এক্স স্কোয়ার মানে 2টা এক্স গুণ, তার মানে এক্স এখানে এক্স এর গুণফল আসতেছে টোটাল 5 বার, এক্স কে নিজেদের মধ্যে 5 বার গুণ করতে হয়েছে, আর এক্স নিজের মধ্যে যোগ হয়েছে টোটাল 3 বার, এইখানে 1, এখানে 2, এখানে 2, যোগ বিয়োগে অংশগ্রহণ করছে এক্স 3 বার। সো বড় ফাংশনটায় 5টা মাল্টিপ্লিকেশন এবং 3টা অ্যাডিশন ছিল, আর ছোট ফাংশনটায় আসলে এই এক্স আর এই এক্স একবার গুণ হচ্ছে, একটা গুণ, আবার তাদের সাথে আবার বাইরের একটা এক্স একবার গুণ হচ্ছে। সো টোটাল এক্স গুণ হয়েছে 2 বার, আর এক্স এর যোগ বিয়োগ ঘটছে টোটাল 3 বার। 3 বার বলতে এইখানে এক্স গুলার সাথে একবার 2 যোগ হয়েছে, তারপরে আবার গুণ হওয়ার পরে মানে এখানে এক্স এক্স একবার গুণ হয়ে 4 এর সাথে একবার যোগ বিয়োগ হয়েছে, তারপরে 2 এর সাথে একবার যোগ হয়েছে, তারপর আবার 2.2 এর সাথে একবার যোগ হয়েছে। সো টোটাল যোগ ঘটছে 3টা। সো দুই প্রসেসের মধ্যে পার্থক্য হচ্ছে এক্স কয়বার গুণ হয়েছে, সেই প্রসেসটা একটু কম বেশি হয়ে গেছে। এখন যখন সংখ্যাগুলো গুণ হয়, দশমিকের পরে যখন অনেকগুলো ডিজিট থাকে, সেটা যখন গুণ হয়, তখন কিন্তু দশমিকের পরে ডিজিট আরো বাড়তে থাকে। যেমন 2.2 আর 2.2 যদি আমরা
নিজের মধ্যে দুইবার গুণ করি তাহলে কিন্তু দশমিকের পরে দুইটা সংখ্যা আসবে, তাই না? তো এটা হবে 4.84। সো দশমিকের পরে যদি একটা ডিজিট থাকে দুইটা সংখ্যার, তাহলে কিন্তু গুণের পরে দশমিকের পরে দুইটা হয়ে যায়। তিনবার গুণ করলে কিন্তু দশমিকের পরে তিনটা ডিজিট হয়ে যাবে। তো এইভাবে গুণ গুণ বেশি হওয়া মানে দশমিক সংখ্যা গুণ বেশি হওয়া মানে হচ্ছে গিয়ে সেখানে আসলে দশমিকের পরে সংখ্যা বেড়ে যায়, ফলে চপিং বা রাউন্ডিং করার সময় সেই পরের সংখ্যাগুলার হিসাবে আসে না। তো যদি আমরা ফাংশনকে এমন ভাবে মডিফাই করতে পারি যে যে ভ্যারিয়েবল যেটা আছে সেই ভ্যারিয়েবলটার গুণের সংখ্যা কমানো যায়, বা অ্যাডিশন বারবার অ্যাড হওয়া থেকে সে তাকে করা যায়, সেভ করা যায়, তাহলে চপিং বা রাউন্ডিং এর ফলে ইরর কমে আসবে। এটা জাস্ট একটা কনসেপ্ট দেওয়া হইলো যে দুইটাই সেম ফাংশন অথচ রিপ্রেজেন্টেশনের কারণে চপিং বা রাউন্ডিং এর ক্ষেত্রে সে ভিন্ন রেজাল্ট দিতে পারে। আচ্ছা, তো এই ম্যাথমেটিক্সটা মোটামুটি বোঝা গেল। এখন আমরা আরেকটা ম্যাথ একটু দেখব। এই ম্যাথটা হচ্ছে গিয়ে যে কোন একটা বড় সিস্টেমে যেখানে বিগ নাম্বার গুণফলে কিংবা যোগ বিয়োগে ইনভলভ, বড় সংখ্যা দিয়ে যখন যোগ বিয়োগ গুণ ভাগ হয় তখন কিন্তু সিস্টেমটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। যদি কেয়ারফুলি হ্যান্ডেল না করা হয় তাহলে কিন্তু এখানে সিস্টেমে একটা বড় ভুল চলে আসতে পারে। সেটার একটা উদাহরণ এই ম্যাথটা দেখলে বোঝা যাবে। কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর নিয়ে ট্রাই করতে পারেন যে আসলে কি ঘটতেছে সেটা বোঝার জন্য। কি বলছে এখানে? এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে assume that floating point arithmetic with 3 significant digit, তার মানে টোটাল 3টা ডিজিট নিতে হবে। যোগ বিয়োগ বা গুণ ভাগ কিছু যদি আমরা এই প্রসেসে করিও করলে টোটাল 3টা ডিজিট নিব দশমিকের আগে পরে মিলায় নিয়ে। ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক বলতে আসলে কোনো কিছুকে যদি x ইনটু y টু দি পাওয়ার n এরকম আকারে লেখা হয়, নরমালি যেমন আমরা যদি 20,000 লিখি এভাবে, 20,000 এর ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4। 20,000 কে এভাবেও লেখা যায়, তাই না? এই টাইপের রিপ্রেজেন্টেশনকে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক বলে। এখন এটা যদি 20,000 না হয়ে 21,000 হইতো তাহলে আমরা কিভাবে লিখতাম? ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকে এটাকে লেখা হয় এভাবে 2.1 ইনটু 10 টু দি পাওয়ার 4। বুঝা গেছে? কোনো কিছুকে সূচক আকারে এই ফরম্যাটে লেখার নামই হচ্ছে কি ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। এখন এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বলছে এই দুইটা ইকুয়েশনকে সলভ করে x আর y এর মানটা বের করে নিয়ে আসতে। x এর মানটা কত আর y এর মানটা কত। এইটা একদম ক্লাস 5-6 এর অঙ্ক আর কি, 6-7 ও ধরতে পারি আমরা। কি করতে হবে? যেটা করা হয়েছে প্রথম ইকুয়েশনটাকে -200 দিয়ে গুণ করছে, -200 দিয়ে গুণ করার পরে যোগ করা হয়েছে। সো উপরে +200, উপরে -200, নিচে +200 চলে যাবে। আচ্ছা, প্রথম নাম্বারটাকে -200 দিয়ে গুণ করার পরে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 8 এর পরে 4টা শূন্য মানে 80,000। সেই 80,000কে 80,000কে আমরা লিখতে পারি 8 ইনটু 10 টু দি পাওয়ার 4।
সেখান থেকে এই 200 বাদ দেওয়া হয়েছে, 200 বাদ দিলে পাওয়া গেছে -80,000 ছিল, -80,000 থেকে 200 কে বাদ দিলে -7.98 ইন্টু 10⁴ ওয়াই। কিভাবে 801 কে -200 দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে সেটাকে 10⁴ আকারে লেখা হয়েছে, তার সাথে আবার 600 যোগ করা হয়েছে, 600 যোগ করলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, কেউ ক্যালকুলেটরে করতে পারেন, করলে এটা পাবেন। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন ওয়াই বের করার উপায় কি? ওয়াই বের করার উপায় হচ্ছে গিয়ে জাস্ট আমার এই ডান পাশের সংখ্যাটাকে এই বাম পাশের যে কোএফিসিয়েন্টটা আছে সেই কোএফিসিয়েন্টটা দিয়ে ভাগ করা। এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটা রেজাল্ট পেয়ে যাব 1.99। বা এরপরে যদি আরো ডিজিট থাকে, আমাদেরকে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিতে বলা হয়েছে, আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিয়ে থেমে গেলাম। 1.99 নিয়ে এসে আমরা থেমে যাব, কারণ দশমিকের পরে 3 ঘর পর্যন্ত রাখতে বলা হয়েছে। বা 3টা সিগনিফিকেন্ট ডিজিট, দশমিকের পরে 3 ঘর না, অ্যাকচুয়ালি 3টা সিগনিফিকেন্ট ডিজিট, মানে টোটাল ডিজিট হবে 3টা, দশমিকের আগে পরে মিলায়। যেমন এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, এখানে 3টা, 1.99। এখন এই 1.99 যদি আমরা ইকুয়েশনে বসাই, প্রথম ইকুয়েশন বা দ্বিতীয় যেটাতেই বসান, প্রথমটাই যদি বসায় যদি হিসাব করেন, তাহলে এক্স এর মান পাওয়া যায় 5। 400 গুণ 1.99, 800 থেকে সেই মানটা বাদ দিতে হবে, বাদ দিলে 5 পাওয়া যায়। আসলে এই ইকুয়েশন দুইটার প্রকৃত সলিউশন হচ্ছে x = 1 আর y = 2। x এর মান যদি 1 বসাই আর y এর মান যদি 2 বসাই, তাহলে এখানে 801 পাবো। x এর মান যদি 1 বসাই, y এর মান যদি 2 বসাই, তাহলে এখানে 600 পাবো। এটা হচ্ছে এই এক্সাক্ট মান। আর এই অ্যাপ্রক্সিমেশন করার পরে দশমিকের পরে 3 ঘর নিব, মানে টোটাল 3 ঘর নিব। এই হিসাবটা, এই অ্যাপ্রক্সিমেশনটা করে নেওয়ার পরে আমরা y এর মান পেলাম কত আর x এর মান পেলাম কত দেখেন। হিসাব করার পরে x এর মান পাওয়া গেল হচ্ছে গিয়ে 5 আর y এর মান পাওয়া গেল 1.99। y এর মানটা যদিও এক্সাক্ট y এর মানের কাছাকাছি আছে, x এর মানে কিন্তু একটা বিশাল ভুল চলে আসছে। এই বিশাল ভুল মোটেও গ্রহণযোগ্য না। আমরা কারেক্ট সলিউশন থেকে বেশ বড় রকম 400% এর মতো একটা এরর পাইতেছি। 400% এরর মানে হচ্ছে গিয়ে 400 গুণ বেশি ভুল হয়েছে। এই এররটা হচ্ছে গিয়ে, এই এররটা হচ্ছে যে y এর মানে সামান্যতম এই যে একটু সরে আসা হয়েছে, y এর মান 2 থেকে 1.99 এ সরে আসা হয়েছে। এই সরে আসার কারণে এই যে সামান্য একটু পার্থক্য হইলো, 0.01 এর একটু পার্থক্য হইলো, ইকুয়েশনে কিন্তু সেই কোএফিসিয়েন্ট গুলো অনেক বড় বড়। এই যে 400, 200, y এর সাথে কোএফিসিয়েন্ট যেগুলো আছে 400, 200, এগুলাতে এই 0.1 এর সাথে 400 গুণ হয়ে এটা আসলে 4 গুণ হয়ে গেছে এররটা, এবং পার্সেন্টেজ হিসেবে আসলে 400 গুণ এরর হয়ে গেছে। তো যখন বড় বড় কোএফিসিয়েন্ট ইকুয়েশনে ইনভলভ থাকে এবং সলিউশনের মানগুলো ছোট হয়, তখন যদি কোনো কিছুকে অ্যাপ্রক্সিমেশনে নিয়ে যাওয়া হয়, সামান্যতম একটু ফ্র্যাকশনের কারণেও সলিউশনে বড় রকম ভুল চলে আসতে পারে। তো যদি পারতপক্ষে কখনো দরকার না হয়, তাহলে এই বড় সংখ্যা ছাড়া ছোট সংখ্যার হিসাবের বেলায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা চপিং বা রাউন্ডিং, এটা কিন্তু একটা বড় রকম এরর করতে পারে। যেমন শুরুতেই বলছিলাম যে মিলিমিটারের হিসাবে কিন্তু ছোট মিলিমিটার হিসাবে এরর অনেক বেশি হয়ে যেতে পারে। অনেক বড় 1 লক্ষ 2 লক্ষ সেগুলোর সাথে যখন
হিসাবে সামান্য তফাৎ হয় তখন একরকম। আর ইকুয়েশন নিয়ে যখন কাজ করতে হয় তখন কিন্তু ভ্যালু কোএফিসিয়েন্ট এগুলার অনেক রকম আছে, সিগনিফিকেন্স আছে। এগুলো কিছুটা অভিজ্ঞতা দিয়েও এগুলা করতে হয়, হ্যান্ডেল করতে হয়। যাই হোক, ভুল ছোট ইরোরও কিভাবে বড় রিফ্লেকশন দিতে পারে সেটার একটা উদাহরণ হচ্ছে গিয়ে এই ম্যাটটা। আচ্ছা, এবার আমরা একটু ইরোরে যাব যে ইরোর গুলোর সাথে পলিনোমিয়াল ইনভলভড। তো পলিনোমিয়াল ইনভলভ যখন হবে কোন একটা ফাংশনে, এইখানে যে কথাটা প্রযোজ্য সেটা হচ্ছে গিয়ে যে এই ln x এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ফাংশন। হ্যাঁ, ই ভিত্তিক লগারিদম যে আমাদের আছে তারই একটা ফর্ম হচ্ছে গিয়ে ln x। এটা একটা লগারিদমিক ফাংশন। এখন এই লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে বা যে কোনো ফাংশন, যেমন sin x বলি, tan x বলি, বিভিন্ন রকম x এর ফাংশন আছে, e টু দি পাওয়ার x আছে, এই ফাংশনগুলোকে আসলে এক্সপ্যান্ড করা যায়, অর্থাৎ এদেরকে একটা সিরিজ আকারে প্রকাশ করা যায়। x এর ফাংশনে সিরিজ আকারে প্রকাশ করা যায়। সেই সিরিজগুলা গত ক্লাসে একটু মেনশন করছিলাম। সেই সিরিজগুলোর নাম হচ্ছে যে টেইলর সিরিজ আর হচ্ছে কি ম্যাকলরিন সিরিজ। যদি আমরা সিরিজগুলো একটু দেখে আসি তাহলে এই টাইপের সিরিজ যেটা fx, যে কোনো x এর একটা ফাংশনকে f a x minus a f prime a x minus a square by factorial to f double prime a এইরকম সিরিজ আকারে প্রকাশ করা সম্ভব। সো n তম রাশিটা হবে x a to the power n divided by factorial n। f কে n তম বার পর্যন্ত ডেরিভেটিভ করে তার ভিতরে ওই সংখ্যা মানটা বসাইতে হবে। এখানে a হচ্ছে কি একটা সংখ্যা যেটা x বর্তমানে কোন বিন্দুতে আছে সেটাকে নির্দেশ করে। আর a সমান সমান যদি 0 হয়ে যায় তাহলে ম্যাকলরিন সিরিজে a সমান সমান 0 বসাইলে সিরিজটা যে রূপ নেয় সেই রূপটাকে, টেইলর সিরিজের সেই রূপটাকে ম্যাকলরিন এক্সপেনশনও বলা হয়। তো মূলত আমাদের যেটা দরকার তাহলে আমরা বুঝলাম যে আমাদের টেইলর সিরিজটা জানা থাকা লাগবে, ফরম্যাটটা একটু জানা থাকা লাগবে, f a x minus a f prime a x minus a square by factorial to f double prime a। এভাবে অনেক সময় আমাদের বিভিন্ন ফাংশনকে সিরিজে এক্সপ্যানশন করলে ফাংশনটার সামেশন, অ্যাডিশন, তারপরে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এগুলো জানতে সুবিধা হয়। তো সেই কাজটা এখানে বেসিক্যালি করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনটা কি? কোশ্চেনটা আগে আমরা একটু পড়ে আসি। কোশ্চেনটা হচ্ছে যে এখানে আসলে বলছে log e base x মানে ln x একটা ফাংশন দেয়া আছে, এইটাকে বাই পলিনোমিয়ালস অ্যাপ্রক্সিমেট দ্য ফাংশন বাই পলিনোমিয়াল। তার মানে আমাদের এই ফাংশনটার পলিনোমিয়াল বের করতে হবে। ওকে, অফ রেসপেক্টিভ ম্যাক্সিমাম ডিগ্রিজ 1 2 3। আচ্ছা, তার মানে হচ্ছে যে ফাংশনটার একবার হচ্ছে ডিগ্রি হবে 1, দ্বিতীয়বার হচ্ছে গিয়ে সেকেন্ড ডিগ্রি মানে x এর পাওয়ার 2, আর একবার হচ্ছে গিয়ে x এর পাওয়ার 3। এই পর্যন্ত বের করো in the neighborhood of the point 1 0। প্রথমটা হচ্ছে x এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে কি y এর ভ্যালু। তাহলে এখানে একটা x এর ভ্যালু দেয়া আছে, সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। আমরা সিরিজটা এখানে লেখা আছে, সিরিজটা একটু খেয়াল করি। সিরিজটায়
প্রথমে লাগে হচ্ছে গিয়ে জিনিসটা বের করার জন্য সিরিজে এক্স থাকবে, কারণ এটা এক্স এর ফাংশন, সিরিজে এক্স এক্স এর মতোই থাকবে। এ নামে একটা ভ্যালু আমাদের জানা থাকা লাগে, সেই এ ভ্যালুটা হচ্ছে গিয়ে এক্স এর মান। এই যে নেইবারহুড পয়েন্টের যে পয়েন্টার কথা বলা আছে, সেই পয়েন্টে এক্স এর মান যেটা, সেটাই হচ্ছে কি আমাদের এই ক্ষেত্রে, তাহলে সেটার মান হচ্ছে গিয়ে 1। সো আমাদের এ সমান সমান হচ্ছে গিয়ে 1 এই ফাংশন। সো আমরা তাহলে যদি প্রথম মানটা বের করতে চাই এফ এ, আমাদের এফ এক্সটা কত, এফ এক্সটা আগে আমরা লিখি একটু। এফ এক্স সমান সমান হচ্ছে গিয়ে আমাদের লন এক্স। আচ্ছা, এখন যদি এফ এ বের করতে চাই আমরা, তাহলে আমাদের এফ এর মান হচ্ছে গিয়ে 1, তার মানে হচ্ছে গিয়ে এফ 1, এফ 1 মানে হচ্ছে গিয়ে লন 1। লন 1 এর মান কারো জানা আছে? লন 1 এর মান কেউ জানেন? না স্যার। লন 1 এর মান হচ্ছে 0। ঠিক আছে, জি স্যার। ক্যালকুলেটরেও চাইলে দেখতে পারেন লন 1 সমান সমান 0। আচ্ছা, এই কোর্সটার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটরটা একটু জরুরি, এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। নরমাল ক্যালকুলেটরে সাধারণত এই কোর্স করা যায় না, এই কোর্সের ম্যাথগুলা বেশ বড় বড়। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনারা যদি সাথে রাখতে পারেন বা জোগাড় করা যায় বা কিনে ফেলেন, যেটাই হোক, কাজে লাগবে। ওকে, আচ্ছা, আমরা ফাংশনটা একটু বের করতে চাই। ফাংশনের এফ এ যেটা, সেটার মান পেয়ে গেলাম হচ্ছে গিয়ে, এফ এ এর মান পেয়ে গেলাম 0। ওকে, তারপর যদি 1 ডিগ্রি, মানে বলছে যে ডিগ্রি 1, প্রথম মানটা যদি রাখি তাহলে 1 ডিগ্রি পর্যন্ত এটার মান বের হয়ে আসবে। সেটা বের করার জন্য এক্স মাইনাস এ লাগে, তার সাথে হচ্ছে কি এফ প্রাইম লাগে, এফ প্রাইম এ। এফ প্রাইম এ বের করার আগে অবশ্যই এফ প্রাইম এক্স বের করতে হবে, তারপর ওখানে এর মান বসাইতে হবে। এফ প্রাইম এক্স মানে হচ্ছে গিয়ে এফ এফ এক্স যে ফাংশনটা আছে সেটাকে একবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে, তার মানে লন এক্স কে ডেরিভেটিভ করতে হবে। লন এক্স এর ডেরিভেটিভ এটা কেউ বলতে পারবেন কত? লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? কারো জানা আছে? জি না স্যার। এটা তো সোজা, এটা তো পারা উচিত। ডিফারেন্সিয়েশন করছেন না আগে? আপনারা সবাই তো স্যার এক্স হবে না 1/x, স্যার মনে নাই। আপনারা সবাই তো ডিপ্লোমা করা নাকি? জি স্যার। জি স্যার। তাহলে তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো মিনিমাম হলেও কিছু পারা উচিত নাকি? টুকটাক গুলা না পারলে কিন্তু সমস্যা আছে। ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। আচ্ছা, তো এখন আমাদের দরকার হচ্ছে গিয়ে f প্রাইম a এর মান কত? এর মান তো বলে দিছে 1, তাহলে f প্রাইম 1 আমাদের জানা দরকার। তার মানে x এর জায়গায় 1 বসাবো, x এর জায়গায় 1 বসাইলে 1/1 1 পাবো, তাই তো? তাহলে যে সেকেন্ড টার্মটা কি হবে? এক্সপেনশন করার সময় সেকেন্ড টার্মটা হবে x - 1
আর এফ প্রাইম এর জন্য মানটা হচ্ছে গিয়ে 1। তার মানে 1 লেখা আর না লেখা একই কথা। তো এই যে এখানে যে উত্তরটা দেয়া হইলো ফর ডিগ্রি 1, যদি একটা এক্স এর একটা টার্ম নেই তাহলে আমাদের উত্তর হবে y সমান সমান x মাইনাস 1। এই যে শূন্য তো যোগ করার দরকার নাই, আর একের সাথে গুণ করলে আসলে y সমান সমান x মাইনাস 1 পাওয়া যাবে। সো ডিগ্রি 1 তার মানে x এর ডিগ্রি এখানে 1, x এর পাওয়ার 1, এই পর্যন্ত যদি এসে আমরা থামি তাহলে উত্তর হচ্ছে কি এটা। এরপর বলছে x এর পাওয়ার ডিগ্রি 2 যদি হয়, তার মানে সেকেন্ড রাশিটাও নিতে হবে। এখানে সেকেন্ড রাশিটার জন্য কি কি লাগবে? x লাগবে, x x এর মতই আছে, a এর মান জানি, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 গুণ 1 সেটাও জানি, f ডাবল প্রাইম a লাগবে, মানে x কে এবার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, x কে দুইবার ডিফারেন্সিয়েশন করার মানে কি? x এর দুইবার ডিফারেন্সিয়েশন করার মানে হচ্ছে কি আগের বারে x কে ডিফারেন্সিয়েশন করে যা পাইছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 1/x। হ্যাঁ, এটা আগের বার একবার ডিফারেন্সিয়েশনের ফলে এটা পাইছি, এটাকে বলা যায় x টু দি পাওয়ার মাইনাস 1। খুব সোজা সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র। কে বলতে পারবে যে x টু দি পাওয়ার মাইনাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? x টু দি পাওয়ার n এর সূত্র মনে আছে না? কেউ x টু দি পাওয়ার n এর সূত্রটা আগে বলেন। x টু দি পাওয়ার n d dx of x টু দি পাওয়ার n সমান সমান কি? পাওয়ার মাইনাস 1 হবে, মানে মাইনাস এক্স। আমি এই সূত্রটা জানতে চাইতেছি। d dx of x to the power n, d dx of x to the power n, এই সূত্রটা, এটা একদম ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্র। এটা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার শুরু হওয়ার পরে সূত্রগুলো যখন দেয়া থাকে তখন প্রথমে এই সূত্রটা দেয়া থাকে। হুম n এর সাথে 1 মাইনাস x এর যে পাওয়ারের সাথে n এর সাথে মাইনাস 1, আর n টা কোথায় আসবে কি কিন্তু অবস্থা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এতে কথা বোঝা যায় না। n n ইনটু x to the power n minus 1। জি স্যার, nx জি স্যার, এখন এতক্ষণ পরে বললে হবে? তাহলে x to the power minus 1 এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? পাবো একটা মাইনাস 1 সামনে, তার সাথে গুণ হবে x to the power minus 1 minus 1, কারণ n এর মান নিজেই minus 1, তার সাথে আবার একটা minus 1 আছে, সো x to the power minus 2। এখন তাহলে এখানে যদি f ডাবল প্রাইম 1 এর মান কত হবে? এই ডিফারেন্সিয়েশনটায় যদি 1 বসাই তাহলে কত পাবো মান? এই যে রেজাল্টটা পাইলাম, এখানে x এর মান যদি 1 বসাই, ওয়ান স্যার, ভালো করে বলেন। মাইনাস 1 স্যার। 1 টু দি পাওয়ার মাইনাস 2, 1 টু দি পাওয়ার যে কোনো কিছুই 1, আর সাথে মাইনাস 1 আছে, গুণ করলে মাইনাস 1 পাওয়া যাবে। সো এই সেকেন্ড রাশিটায় এখন সবকটার মান বসাইতে হবে। x এর মতোই থাকবে, এর মান শুরু থেকেই জানি 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে গিয়ে 2 গুণ 1, তার মানে 2 দিয়ে ভাগ, f ডাবল প্রাইম a, f ডাবল প্রাইম 1, তার মানে সেটার মান হচ্ছে গিয়ে মাইনাস 1, তার মানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে এটা আসলে প্লাস 1 না হয়ে
এখানে প্লাসের জায়গায় মাইনাস 1 হবে, কারণ এ তো মাইনাস, এটা তো -1 দিয়ে গুণ হইলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এই যে এখানে যে লেখা হয়েছে ফর ডিগ্রি 2, আমাদের দুইটা রাশি এখন নিলাম, একটা হচ্ছে কি x-1 আর একটা হচ্ছে কি হাফ বা নিচে ভাগ 2 আর হচ্ছে x-1 স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় টার্ম। যদি দুইটা টার্ম নিতে হয় তাহলে এইভাবে ফাংশন ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, তারপরে বলছে যে ম্যাক্সিমাম ডিগ্রি 3, তিনটা পর্যন্ত যদি নেই আমরা তাহলে কি হবে? 3 নম্বর রাশিটা হবে গিয়ে x minus a cube divided by factorial 3, আর f কে এবার 3 বার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2 বার অলরেডি ডেরিভেটিভ করা আছে আমাদের। কেউ একজন বলেন যে f কে তৃতীয় ডেরিভেটিভ করলে কি হবে? দ্বিতীয় ডেরিভেটিভ করার পর আমরা রেজাল্ট পাইছি হচ্ছে গিয়ে এটা, দ্বিতীয় ডেরিভেটিভ f ডাবল প্রাইম x, তার জন্য রেজাল্ট পাওয়া গেছে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তাহলে এবার কেউ আমাকে বলেন যে 3 নম্বর বার ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? f ট্রিপল প্রাইম x কি হবে? এটাও এই যে n x টু দি পাওয়ার n - 1 এর সূত্র। 2x হোল টু দি পাওয়ার -3। এই -2 আর মাইনাস, সামনের মাইনাস, এটা গুণ হবে, n এর মান -2, আবার সামনে একটা মাইনাস আছে, সো 2 সামনে আসবে। এবার x টু দি পাওয়ার n - 1, -2 -1 দুইটা মিলে হবে -3, সো 2x টু দি পাওয়ার -3। এটা হবে গিয়ে 3 নম্বর বার ডেরিভেটিভ করলে। সো 3 নম্বর বার ডেরিভেটিভ হয়ে গেল। এখন এইটার মধ্যে যদি 1 বসাই তাহলে কত পাওয়া যাবে? 1 বসাইলে 1 টু দি পাওয়ার এনিথিং ইজ 1, সামনে একটা 2 আছে, সো এই দুইটার গুণফল পাওয়া যাবে 2, রাইট? আর এখানে আসলে নিচে ফ্যাক্টোরিয়াল 3, 3 নম্বর রাশিটায় নিচে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 এর মান কে বলতে পারবে? ফ্যাক্টোরিয়াল 3 সমান সমান কত? কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যাটা থেকে পিছনের দিকে যতগুলো সংখ্যা আছে সবাইকে গুণ করতে হয়। যেমন ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 গুণ 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 গুণ 2 গুণ 1, ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এবার বলেন ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? 2 স্যার। 3 মানে 6। 3 গুণ 2 গুণ 1, তিনটা গুণ করলে কত হয়? ও 3, সরি স্যার, আমি 2 এর ফ্যাক্টোরিয়াল বলছিলাম স্যার, কিন্তু 6 স্যার। ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6। তাহলে আমাদের 3 নম্বর রাশিটা কত হবে? 3 নম্বর রাশিটা হবে x - 1 কিউব হবে। এবার x - 1 কিউব, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, আর f ট্রিপল প্রাইম a, f ট্রিপল প্রাইম a এর মান পাবো 2। সো আমাদের 3 নম্বর রাশি হবে এইটা। তো এই যে এখানে দেখেন 3 নম্বর রাশি সহ দেওয়া হয়েছে, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, আর 6 আর 2 কাটাকাটি চলে গেলে 1/3 থাকবে, আর হচ্ছে x - 1 হোল কিউব। সো যদি 3টা পর্যন্ত নিতে বলে তাহলে আমাদের থার্ড ডিগ্রি পর্যন্ত হচ্ছে কি পলিনোমিয়ালটা এরকম। এইভাবে 1 2 3 চতুর্থ পঞ্চম এরকম বের করা যায়। একটা একটা রাশিকে তার পলিনোমিয়ালে এক্সপ্যান্ড করা যায়। যে কোনো একটা ফাংশন দেয়া থাকলে তাকে যত ডিগ্রি পর্যন্ত বের করতে হবে ততবার পর্যন্ত আসলে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে করে তার এক্স এর মানটা ওখানে বসাইতে হবে, বসানোর পরে ফাংশনটাকে এভাবে সিরিজ আকারে লিখতে হবে। লিখলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের করেসপন্ডিং ওই ফাংশনের পলিনোমিয়াল। আচ্ছা,
2 মিনিট একটু ব্রেক নেই। জি স্যার। আপনাদেরকে আমি সবাইকে ইয়েতে জয়েন করতে বলছিলাম, এড মোডতে। সবাইকে তো লিংক পাঠিয়ে দিয়েছিলাম। স্যার ওইখানে জয়েন হয়েছে স্যার, ওইখানে মানে কিভাবে করবেন স্যার? আমি কি করতে হবে? চারজনকে এই পর্যন্ত আমি পাইছি এড মোডতে, তাদেরকে আমি দিয়ে নিছি। তারা স্টুডেন্ট হিসেবে করতে চাইছে। পঞ্চম কেউ একজন আবার টিচার হিসেবে জয়েন হইতে চাইছে। টিচার হিসেবে কাউকে জয়েন করানো সম্ভব না, কারণ এই ক্লাসে টিচার একমাত্র আমি। সে মনে হয় পেশায় টিচার, সে নিজেও টিচার হিসেবে সেখানে নিজেকে ক্লাসে ইন্ট্রোডিউস করতে চাইছে, কিন্তু উনি পড়াইলে আসলে এই কোর্সে আপনারা কেউ পাস করবেন না, এই জন্য ওনাকে আর নেই নাই আমি টিচার হিসেবে। ওনাকে স্টুডেন্ট হিসেবে জয়েন করতে হবে। হিসেবে কে দিলেন স্যার? হ্যাঁ, কে দিলেন স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপে গত ক্লাসে শেষে আমি ইয়ে দিয়ে দিছি, লিংক দিয়ে দিছি। ওই লিংকটা সবাই, এই ফাঁকে সবাই একটু ওই লিংকে ক্লিক করেন। ওই edmodo.do তারপরে #j তারপর D9FJV2 এই লিংকটায় ক্লিক করে ক্লাস কোডটা দিয়ে সবাই আমাকে রিকোয়েস্ট পাঠান। এই 2-3 মিনিটে এই কাজটা একটু করেন। স্যার গত ক্লাসের রেকর্ডটা যদি একটু পাঠায় দেন, বা আজকের সাথে যদি একসাথে পাঠায় দেন। আমি গত ক্লাসটা আসলে ক্লিয়ার বুঝি নাই, মানে বাড়িতে তো স্যার নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে গত ক্লাসে clear তো বোঝা যায় তেমন না। কিছু পড়াই নাই, কি নিবেন ভিডিও রেকর্ড? ইন্ট্রোডাকশন দিছে, কি পড়াবে? ওই ইন্ট্রোডাকশনই যথেষ্ট, এটা বেসিক প্রিপারেশন থাকে। ক্লাস একটা মিস হলে পরবর্তীগুলা মানে বোঝা কষ্টকর হয় এবং নিজের মনকে বোঝানো কষ্টকর হয়। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। রেকর্ড দিয়ে দিব। ওই এডমোডোতে জয়েন করলে ওখানে লিংক পাবেন, ওখানে ভিডিও লিংক দেয়া থাকবে, ওখানে জয়েন হইতে হবে আপনাদেরকে, ঠিক আছে? ওখানে 2টা ক্লাসের লিংক পেয়ে যাবেন।